নমস্কার, আমি ভূষণ চট্টোপাধ্যায়। আদিনাথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির ৭৫ বছরের পুজোতে আমরা এবছর একটা বিশেষ উদ্যোগ নিয়েছি। উদ্যোগটা হলো এরকম: এলাকার কিছু বিশিষ্ট মানুষজন, এলাকার আমাদের এই ৭৫ বছরের দীর্ঘ পথ চলার সঙ্গী যারা ছিলেন, তাদের কাছ থেকে কিছু কিছু ছোট ছোট স্মৃতিচারণা আমরা নিজেদের কাছে রেখে দিতে চাই, যাতে পরবর্তী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম যারা পুজো করতে আসবে, তারা যেন এই ইতিহাসটার সাক্ষী থাকে, যে তারা কোন সূত্র থেকে এখানটাতে পৌঁছলো। এটাই হলো এই আলাপচারিতা পর্বের মূল উদ্দেশ্য। আজকের আলাপচারিতা পর্বে আমার কাছে যিনি রয়েছেন, আমার সাথে যিনি রয়েছেন, তাকে আলাদা করে পরিচয় দেওয়ার দরকার হবে না। তাকে এই আলাপচারিতা পর্বেই আপনারা এখানে সঞ্চালকের ভূমিকায় বেশ কয়েকবার দেখে ফেলেছেন ইতিমধ্যেই, কিন্তু আজকে তাকে ওই দিকের চেয়ারে বসতে হয়েছে। তিনি আর কেউ নন, শুভেন্দু দাস, যিনি রাজা নামেই এলাকায় সর্বাধিক খ্যাতি পেয়েছেন আর কি। রাজাকেই সবাই চেনে, শুভেন্দু হিসাবে হয়তো কেউ নাও চিনতে পারে। কিন্তু রাজার সম্বন্ধে আমি একটুখানি বলে দিই। খুব ছোটবেলা থেকে আদিনাথতলার পুজোর সাথে এত অঙ্গাঙ্গিভাবে জড়িত, প্রতিটা বিষয়, একটা পুজো করতে গেলে তো অনেকগুলো আঙ্গিক লাগে, অনেকগুলো বিষয়কে কেন্দ্র করে একটা পুজো তৈরি হয়, একটা পুজো হয়, বারোয়ারি পুজো বিশেষভাবে। সেই প্রতিটা বিষয়েই কিভাবে সমানভাবে নজর দিতে হয়, সেটা রাজার বয়স আপনারা বুঝতেই পারছেন, খুব বেশি বয়স নয়। এই অল্প বয়সেই সে কিন্তু এই পরিপক্কতা দেখিয়েছে। এবং বলে রাখি, এই বছর পুজোতেও সে কিন্তু যুগ্ম সম্পাদকের ভূমিকা পালন করছে। রাজার কাছ থেকে প্রথমে আমি যেটা শুনবো সেটা হচ্ছে, তুমি ঠিক কত ছোটবেলা থেকে এই পুজোটার সাথে যুক্ত হয়ে এত অভিজ্ঞতা সঞ্চয় করলে? নমস্কার, আপনাদের সকলকে আদিনাথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। এবছর আপনারা সকলেই জানেন যে আমাদের ৭৫তম বর্ষ, হীরক জয়ন্তী বর্ষ আমরা এবছর পালন করছি। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমরা এই পুজোতে এবছর অর্গানাইজিং যেটা পার্ট, সেটাতে এখন মধ্য গগনে, প্রায় শেষের দিকে, এরপরে আমরা ঢুকে যাব শেষের দিকের কাজে। তো আমি বিভিন্ন মানুষের সঙ্গে এর মধ্যে কথা বলছিলাম, বড়দের সঙ্গে ইন্টারাকশন করেছিলাম। আসলে আমি যেটা নিজে ফিল করেছি, বড়দের একটা গাইডেন্স প্রপারলি দরকার একটা পুজো করতে গেলে পরে। সেই গাইডেন্স আমি পুজোতে যোগদান করেছি বলতে, আমরা কোনো পোর্টফোলিও হিসাবে প্রথমে পুজোতে যোগদান করিনি। ১৯৯৮-৯৯ সাল অশ্বিনীদা এসেছিলেন। অশ্বিনীদা আমাদের প্রাক্তন সেক্রেটারি ছিলেন, দীপঙ্কর চন্দ্র উনিও বলছিলেন। পরবর্তীকালে আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষের যুগ্ম সম্পাদক ছিলেন শ্রী অভিজিৎ দাস এবং শ্রী গোরা সেন। তো ওনারা সুবর্ণ জয়ন্তী বর্ষ একটা জাইগান্টিক ভাবে করেছিল, নাকতলাতে বেশ চর্চিত হয়েছিল সেই বিষয়টা, আলোড়ন পড়ে গেছিল। এবং সেই সময় দাঁড়িয়ে আমরা এই ১৯৯৮-৯৯ সালে যখন আমাদের এই সুবর্ণ জয়ন্তী বর্ষ আমরা পালন করছি, সেই সময় পুজোর সঙ্গে আমার প্রথম ইনভলভমেন্ট। তখন তোমার বয়স কত? তখন আমি ক্লাস 8-এ পড়ি। আচ্ছা। শুধুমাত্র দেখা যে কি হচ্ছে পুজোটাতে, কিভাবে সবকিছু মেনটেন করছে বড়রা, কিভাবে অত্যন্ত নিপুণ হাতে সেই প্রত্যেকটা বিষয় সামলে দিচ্ছে, সেইখান থেকেই মূলত শেখা। সেই শেখা শিখতে শিখতে তারপরে পরের বছরের পুজোগুলোতে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে এই চেয়ারটাতে কুষণদা আমাকে বলার সময় বলল যে আমি এই পুজোর অবশ্যই যুগ্ম সম্পাদক, কিন্তু আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি একটা ফেস হিসাবে আপনাদের সামনে বসে রয়েছি। আমাদের একটা ব্যাচ রয়েছে, প্রায় 20 থেকে 22 জনের ব্যাচ। এই পুজোটা পালন করতে গেলে পরে প্রত্যেকে যেভাবে নিষ্ঠার সহিত এই পুজোটাতে অংশগ্রহণ করে, তারা প্রত্যেকেই সম্পাদক হওয়ার প্রবল দাবিদার, এবং প্রত্যেকেই সম্পাদক হিসাবে মনে করে তারা নিজেদের যা দায়িত্ব, সেই দায়িত্ব সুচারুরূপে পালন করে বলে আজকে এই এত বড় একটা প্ল্যাটফর্ম আমরা আপনাদের সামনে তুলে আনতে পারছি।
এছাড়াও আমাদের মানে প্রাক্তন যারা সিনিয়ররা যেমন ছিলেন, আমি বেশ কিছু লোকের নাম আপনাদের সামনে বলছি। যেমন বিমল মল্লিক, শ্রী বিমল মল্লিক অত্যন্ত দক্ষ হাতে এই পুজোটাকে সামলেছেন। আমাদের এই ইলেকট্রিকের সঙ্গে পেশার সঙ্গে যুক্ত বাপি দত্ত অত্যন্ত সুচারুরূপে পুজো করেছে। গোপালদার কথা আমরা অস্বীকার করতে পারবো না। আমাদের যে সিনিয়র ব্যাচটা আমরা পেয়েছিলাম, গোপালদা, বুদ্ধদা, পার্থ কাকু, পার্থ দাশগুপ্ত, বুদ্ধ দাশগুপ্ত, টুটুল মুখার্জি, আমাদের বাবু ঘোষ, তারপরে সমীর দা আমাদের মধ্যে ছিল সেই সময়। মনে আছে সেই সব দিনের কথাগুলো, খুব মনে পড়ছে আজকে আপনাদের সামনে। কিন্তু আমি ওই যে বললাম, যুগ্ম সম্পাদক হিসাবে হয়তো আমাকে কুসুমদা ঠিকই এই প্রেজেন্ট করলেন ঠিকই, কিন্তু যে ছেলেগুলো ছাড়া এই পুজোটা এখনো প্রায় কার্যত অসম্ভব, তাদের নামগুলো একবার না বললে পরে আমি মনে হয় যে তাদের প্রতি সুবিচার করব না। সেটা হচ্ছে গিয়ে বিশেষ করে সোনু, সন্টি, অরিজিৎ মানে পুচা, দেবা, সোনাই, তারপরে আমরা সঞ্জিত মানে আমরা যাকে ঈগল নামে চিনি, তার দাদা লাল, এরকম দীর্ঘ একটা একটা ব্যাচ পুরো আমাদের সঙ্গে রয়েছে। তাপস, শুভ, এই সব আমরা সমবয়সী। এবং এই যে প্রত্যেক বছরের পুজোটা যে আমরা পারফর্ম করি, প্রত্যেক বছর একটা সুচারু রূপে আমি দেখছি যে বছরের পর বছর একটা ট্র্যাডিশন যে মেনটেন হয়ে আসছে। এরা দক্ষভাবে নিজেদের কাজটা সমানভাবে পরিচালনা করে বলে আজকে মানে একটা সেইটা মানে বিন্দু বিন্দুতে যেরকম সিন্ধু তৈরি হয়, ঠিক সেরকম তাদের কায়িক শ্রম বলুন, তাদের আর্থিক অনুদান বলুন, সেই সবকিছু মিলিয়ে এই আজকে এই পুজোটা একটা জায়গায় একটা সিন্ধুতে বিন্দুতে পরিণত হয় প্রত্যেক বছর। আমি রূপমের কথা বলবো, রূপম গুহ, ওরা একটা বেশ ওর একটা প্রবল অবদান থাকে প্রত্যেক বছর। নতুনের কথা বলবো, আমাদের উকিল কাকু, আমাদের পাশেই বাড়ি। তো আমরা পুজোর সময় একটা যে বন্ধুদের যে সার্কেলটা রয়েছে, সেই সার্কেলটা পুরো অ্যাক্টিভলি কাজ করি। এই বলেই আমরা এই পুজোটা প্রত্যেক বছর একই রকম ভাবে করতে পারি। আমার মনে হয় আদিনাথতলা পুজোর সম্বন্ধে আমরা যেসব ইতিহাস বা যেসব স্মৃতিচারণা যেগুলো আমরা পাচ্ছি সেগুলো তো আছেই। আরেকটা কথা তোমার কথা থেকে উঠে আসলো রাজা, সেটা হচ্ছে যে আমি সেক্রেটারি মানে আমি একজন বিরাট কেউ কেটা তা নয়, সাম্যের গান, অর্থাৎ প্রত্যেকেই সমান, প্রত্যেকে সমান, আপনি প্রত্যেকে সমান, এই বোধটা তোমরা দিতে পেরেছো বা সকলের মধ্যে এই বোধটা আছে বলে আজকের পুজো এত সুচারু রূপে হতে পারছে। এবং প্রত্যেকে মানে আনডাউটেডলি আপনাকে চোখ বুঝে কাউকে কিছু বলতে হবে না, তারা জানে যে কার কোন কার রেসপন্সিবিলিটি এবং সঠিক সময় দেখবেন তাকে কি করতে হবে, এবং সেই কাজটা সে সুচারুরূপে ভাবে আপনার জন্য এখানে এই আদিনাথতলার পুজোতে দেখবেন ঠিক সময় মতন আপনার কাছে সেই কাজটা এসে সম্পন্ন হবে। এবং তার উপরে দাঁড়িয়ে এই একটা একটা প্লাস প্লাস করতে 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 দেখবেন একটা বড় একটা 100-এর ফিগারে আপনি পৌঁছে গেছেন। ঠিক। তো এটা বিভিন্ন আঙ্গিক থাকে পুজোর, মানে শুধুমাত্র পুজো করলাম, প্যান্ডেল করলাম সেরকম না, একটা আইনগত প্রক্রিয়া থাকে, সেটাকে সম্পন্ন করা, একটা হিসাব। আমার মনে রয়েছে মানে বিভিন্ন বুদ্ধদা আমাদের প্রায় দীর্ঘ 5 থেকে 7 বছরের উনি আমাদের কোষাধ্যক্ষ ছিলেন। তারপরে পরবর্তীকালে ওনারই দাদা পার্থ দাশগুপ্ত, উনি আমাদের দীর্ঘদিনের হিসাব খাত দেখেছেন। আমি সন্টির কথা বলবো। সন্টি প্রায় ধরো আমি 2005-এ পোর্টফোলিওতে সেই 2005 সালের আমি হিসাব রক্ষক ছিলাম, কোষাধ্যক্ষ ছিলাম। তারপরের থেকে সন্টি যে 2006 থেকে এখন 2024 সাল, এখনো একই দক্ষতায়, একই সুচারুরূপে, আমারই তো বয়স, আমার সঙ্গে আমারই পিঠাপিঠি এদের বয়স, তো একই রকম ভাবে পালন করে চলেছে, কোনো খামতি নেই তাতে। সেটা আমরা সন্টিকেও পাবো এখানে, নিশ্চয়ই পাবো, সন্টির মুখ থেকেও আমরা শুনবো যে ও কিভাবে মানে সেটা তো বলতেই হবে এইরকম দক্ষতার সাথে চালিয়েছে। হ্যাঁ অবশ্যই। আমাদের তাতন মানে মানিকদার ছেলে, ও যেরকম প্যান্ডেল করার ট্র্যাডিশন নিয়ে সবাই বলছিল যে হ্যাঁ বাবার পরেও প্যান্ডেল করেছে, তাতন আমাদের 3 বছরের সেক্রেটারি। পুচা দীর্ঘ মানে অরিজিৎ দাস, ও আমাদের দীর্ঘ 7 বছরের সেক্রেটারি। বাপ্পাদা, আমাদের বাপ্পা দাস, অভিজিৎ দাস, উনি আমাদের দীর্ঘ 7 বছরের সেক্রেটারি। বিমল কাকু অত্যন্ত দক্ষতার সঙ্গে পুজো করেছে। আরেকজনের কথা আমি বলতে ভুলে গেছি, এটা না বললে খুব অন্যায় হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের বিশ্বজিৎ চক্রবর্তী, বিশ্ব কাকু। এই পুজোর সঙ্গে কিন্তু ওনার অনেকটা অবদান। মাঝখানে আমরাও যখন ছোট ছিলাম তখন তো অনেক মানে আবেগপ্রবণ ছিলাম,
এক বছর এরকম হলো যে সব বড়দের ওপরে রাগ করে, না আমরা এবছর পুজোর সঙ্গে তোমরা আমাদের কথা শুনছো না ঠিক করে। মূলত তো এই নিয়ে একটা ক্ষোভ বিক্ষোভের জায়গা তৈরি হয়েছে। বিশ্ববাবু একদিন হঠাৎ করে বলে যে ঠিক আছে চল, তোদের কিছু করতে হবে না, আজকে রাত্রিবেলায় আমরা একটু বসবো, বসে আলোচনা করবো। ঠিক আছে, বিশ্ববাবু আসলো, আলোচনা করলো। আমি দেখলাম কি দক্ষতার সঙ্গে এই যে মানে একটা জিনিস, একটা অভিমান যেটা বরফের মতন জমেছিল, গলে গেল। মিটিংটার পরে যখন বেরোচ্ছি তখন সেটা গলে জল। এবং আমি দেখলাম তারপরে বুবুনদার নেতৃত্বে, কল্যাণ পাল, বুবুনদার মানে বাণীব্রত স্যারের ভাইপো উনি, বুবুনদার অসাধারণ দক্ষতা। সেই বছরই আমাদেরকে বুবুনদা প্রথম ইন্সপিরেশন দিল যে ঠিক আছে, কেউ যখন কিছু করছে না, আমি সেক্রেটারি, তোরা থাকবি আমার সঙ্গে, বড়দের থাকবি, কিছু বলতে হবে না। বুবুনদা সে বছর প্রথম পুজো করলো, বুবুনদা সম্পাদক, আমরা আমি, পুচা, আর খুব সম্ভবত যতদূর মনে করতে পারছি সন্টি আচ্ছা, সহ সম্পাদক। এই যে আচ্ছা। আমাদের জার্নি প্রথম স্টার্ট হলো 2002-তে, মাত্র 98,000। আচ্ছা, এর মাঝখানে কি বেশ কয়েক বছর বা দু বছর কি দেবাশিস সেনগুপ্ত ছিলেন কি? হ্যাঁ, সেটা সম্পাদক? পরবর্তীকালে 2005, 6 এবং 7-এ উনি আমাদের পুজোর সঙ্গে যুক্ত ছিলেন, আমাদের পুজোর সম্পাদক ছিলেন। সম্পাদক হিসেবে, দেবাশিস হ্যাঁ। কাকু আমাদের একটা প্রপার গাইডেন্স দেখিয়েছে, তাদের কাছ থেকেও অনেক কিছু শিখেছি। এবং সেই যে প্রজন্ম, সেই মানে সেই প্রজন্মের কাছ থেকে যে জিনিসগুলো শিখেছি, সেটা শুধু দেবাশিস সেনগুপ্ত নয়, তার সঙ্গে আমাদের পিঙ্কু চক্রবর্তী, হ্যাঁ, তনয় ঘোষ, এরাও একেবারে। মানে তনয়দা যেভাবে পুজো করেছে, আপনি বলতে গেলে পরে আপনার মানে মানে মাথা খারাপ হয়ে যাবে। তো আমি সেই জায়গা থেকেই বলছি আর কি, মূলত সেই জায়গা থেকে শিখতে শিখতে, বড়দের কাছ থেকে শিখতে শিখতে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। একজনের কথা আরো মনে পড়ছে, শ্রী যতীন্দ্রনাথ দাস। আমি ওনার একটা বই পড়ছিলাম, মূলত আমি দেখছিলাম সেখানে নাকতলা অঞ্চল, সেই নাকতলা অঞ্চলের যে স্থাপনা হয়েছিল, আহ প্রতাপের মানে বাংলার যে 12 ভূঁইয়ারা ছিল, সেই 12 ভূঁইয়াদের একটি অংশ হচ্ছে গিয়ে নাকতলার অন্তর্গত। ঠিক আছে, আচ্ছা। প্রতাপাদিত্য রায় সেই 12 ভূঁইয়াদের একজন, তার অধীনে এই নাকতলার অঞ্চলটা ছিল। আচ্ছা, এবং সেই সময় এখানে নীল চাষ পর্যন্ত হয়েছে। আমি সেই বইয়ের রেফারেন্সেই বলছি, ওনার বইয়ের লেখার থেকে পড়ে আমি এই এই তথ্যগুলো আপনাদেরকে বলছি আর কি। তো সেই সময় এই যে এই ব্যাপারগুলো আমরা জানতামই না। যতীন জেঠু, স্বর্গীয় যতীন্দ্রনাথ দাস, উনি আমাদের পুজোর প্রেসিডেন্ট ছিলেন বহুদিন। তারপরে উনি আমাদের পুজোর প্রধান উপদেষ্টা ছিলেন। আরেকজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে কি আমাদের এখনকার বর্তমান প্রধান উপদেষ্টা শ্রী জয়দেব বর্মন মহাশয়। একদমই প্রপার গাইডেন্স দিয়ে পুজোটাকে এখনো একই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। এনাদের গাইডেন্স ছাড়া এখনো আমরা চলতে পারি না। ঠিক। প্রথম পুজো 1950 সালে হয়েছিল। আমি যতীন জেঠুর বইয়ের রেফারেন্সেই পেলাম যে সেখানে আমাদের প্রথম পুজো করেছিল স্বর্গীয় হীরালাল সেনগুপ্ত এবং স্বর্গীয় রসিক দাস। এই দুজনে মিলে নাকতলা অঞ্চলে 1950 সালে দুটি পুজো মূলত তৈরি হয়। এক হচ্ছে গিয়ে আদিনাথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি, আর একটা হচ্ছে গিয়ে ডালমিসের যে পুজো কমিটি যারা আছেন, এই মূলত এই দুটো পুজো শুরু হয়, আমি ওনার বইয়ের তথ্য থেকে যা পাচ্ছি। এবং সেই বছর এদের এই স্বর্গীয় হীরালাল সেনগুপ্ত এবং স্বর্গীয় ডালগিজেরও এবার 75 বছর। না, ডালগিসের পুজোটা প্রথম বছর আদিনাথতলা নেমেই হয়েছিল। পরবর্তীকালে 1 বছর পরের থেকে ডালগিস প্রাঙ্গণে ওরা আবার নতুন করে আবার ওদের যে ফরমেশনটা সেটা শুরু হয়। তার জন্য ওদের সঙ্গে আমাদের পুজোর গ্যাপ 1 বছরের। আচ্ছা, তো ওদের নয়, আমাদেরই নাকতলা অঞ্চলেরই পুজো। তো এই দুটো পুজোর মধ্যে 1 বছরের গ্যাপ। তো সেখানেই আমি দেখছিলাম যে এরা যে আমার সিনিয়র যারা 1950 সালে যারা পুজো শুরু করেছিলেন, মূলত সেই তাদের হাত ধরে তো আমাদের পথ চলা শুরু। এবং সেই পুজোতে একটি যাত্রাপালা মতনও অনুষ্ঠিত হয়েছিল। সেই যাত্রাপালা বা নাটক যেটাই বলেন না কেন, সেটার নাম ছিল গায়ের মেয়ে। সেটা প্রথম ওখানে এই পুজোতে অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা। তো সেইগুলো আজ থেকে ভাবছি যে সেই লেগাসি প্রথম যখন এবছর 75 বছরের অ্যানুয়াল জেনারেল মিটিং হচ্ছিল, সবাই যখন প্রস্তাব করলো এবছর সম্পাদকের দায়িত্ব, আমি বললাম যে এটা খুব একটা মানে এক তো হচ্ছে গিয়ে যে আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি নাকতলায় এরকম একটা জায়গায় জন্মগ্রহণ করেছি।
এবং এই পুজোর সঙ্গে সম্মানের attachment বিষয় এটা, এবং 75 অত্যন্ত বছরের পুজো। সম্মানের বিষয় যে আমরা 75 বছরের এই দায়িত্বভার আমাদের কাঁধে এসে, কিন্তু আমার একটু ভয়ও করছিল যে এত লেগাসি কি করে বহন করব। 75 বছর মানে পাড়ার প্রত্যেকটা সিনিয়র, আমার যারা অভিভাবক বলতে পারেন নাকতলা অঞ্চলের, সকলে আমাদের দিকে তাকিয়ে থাকবে, একটা বিশাল এক্সপেকটেশন থাকবে। কতটা পারবো সেটা নিয়ে একটা সত্যি মানে প্রচন্ড টেনশন হচ্ছিল। যাই হোক, কাজে নেমে পড়েছি পুরো টিম, আমরা একসঙ্গে একটা টিম গেমের মতন কাজ করছি। পুজো তো আপনারা আমাদের থিম মেকার ইতিমধ্যেই আপনাদের বলেছেন যে তার থিমের কি। আমাদের এবছর থিম হচ্ছে গিয়ে দুর্গাপট, এবং তার থিম অলরেডি আমাদের যে শিল্পী শ্রী তপন মণ্ডল ইতিমধ্যেই আপনাদের সামনে বলেছেন যে সুদূর পিংলা থেকে আমাদের। এখন তো শেষের দিকে চলে আসা হয়েছে, এখন তো আর টেনশন নেই না, সেইভাবে বলতে পারবেন না আপনি। পুজো যতক্ষণ না, আমাকে যতীন জেঠু একটা জিনিস শিখিয়েছিল, মাকে যতক্ষণ সসম্মানে তার বাড়িতে তুমি ফেরাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু নিষ্কৃতি নেই। বাহ বাহ বাহ, তো ভারী সুন্দর। এখনো অনেকটা বাকি, এখনো শেষ হয়ে যায়নি। না, শেষের তো কথা নয়, কিন্তু শুরুর দিকের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির টা অনেকটাই যেভাবে ভাবনা হয়েছিল, অনেকটাই স্ট্রাকচার্ড ওয়েতে এখন আমাদের কাছে ভিজিবল হচ্ছে যে কি আমাদের একটা নির্দিষ্ট প্ল্যান রয়েছে। আমি তোমার সঙ্গেই আলোচনা করছিলাম যে এই বছর এমন একটা কিছু করো প্রশান্তদা, যে যাতে এই তো একটা বিশাল লেগাসি, এটাকে বহন করব কি করে। একটা উত্তরসূরিদের কাছে তো বলতে হবে যে কি করেছি, তারাও দেখবে, তারা দেখবে এই পুজোটার সম্বন্ধে আমাদের কিছু জেনারেলি এইভাবে বারোয়ারি পুজোর সেইভাবে ডকুমেন্টেশন পাওয়াটা খুব মুশকিল। তো একটা ডকুমেন্টেশন কিছু করার জন্য তুমি প্রস্তাব দিলে প্রথমে, যে এরকম যে যদি একটা কিছু সাক্ষাৎকার মতন নেওয়া যায়, সেখানে পাড়ার যত সম্পাদকরা রয়েছে, প্রাক্তন সম্পাদকরা রয়েছে, তাদেরকে ডাকো, তাদের সঙ্গে আলাপে বিশিষ্টজনরা রয়েছে তাদেরকে ডাকো, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা বেশ কিছুটা আগের পুজোতে কি হয়েছিল জানতে পারবো। তো সেই পর্যায়ক্রম যে আমরা আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছি, সেটা মানে তার পেছনেও একটা এটা এখন এর মূল্যটা বোঝা যাবে না, সেটা হয়তো এখন আমরা বুঝতে পারছি। আজ থেকে 5-10 বছর বাদে যখন যারা পুজো করবে, বা আরো 25 বছর বাদে যখন 100 বছর পূর্তি হবে, তখন তাদের কাছে এটা কিন্তু একটা প্রামাণ্য দলিল হিসেবে থেকে যাবে, রেফারেন্স হিসেবে থাকবে অবশ্যই। মানে দেখুন, সেইভাবে তো প্রত্যেক বছর এই যে আজকে যতীন জেঠুর যে বইটার কথা উল্লেখ করছিলাম, সেখান থেকে বেশ কিছু তথ্য আপনাদের দিলাম। উনি এই বইটা সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গিতে দেখতে পেরেছিলেন যে এটার একটা কিছু বিহিত হওয়া দরকার এবং এর কিছু ডকুমেন্টেশন থাকা দরকার। সেই বইটা সেই সময় উনি লিখেছিলেন বলে আজকে আজকে 75 বছরের যে হীরক জয়ন্তী বর্ষে, সেখানে আপনাদের কাছে বেশ কিছু তথ্য আমি শেয়ার করতে পারছি। তখনও হয়তো 100 বছর যখন হবে, তখনও সেইভাবেই হয়তো এখান থেকেও বেশ কিছু তথ্য আমাদের একেবারে। তো আমরা এখন একটু দর্শকদের যদি শেষ মুহূর্তের কিছু কথা যেমন বলে দেওয়া যায়, যে কিভাবে তারা আমাদের 75 বছরের পুজোটাকে উপভোগ করতে পারবে। দেখুন, মূলত একটা বিষয় ভাবনা নিয়ে এবছর আমরা পুজো করছি। আমাদের প্রত্যেক বছর যেরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ট্র্যাডিশন থাকে, বিশেষত্ব কি থাকছে? সেই ট্র্যাডিশন তো অবশ্যই থাকছে। যেমন বিশেষত্ব বলতে এবছর আমরা একদিন যেরকম অষ্টমীর দিন ভোগ হয়, সেই সব তো আমাকে মেনটেন করতেই হবে। এবং আমরা সসম্মানে নাকতলা অঞ্চলের সমস্ত অধিবাসী বৃন্দদের সকলকেই আমরা এখান থেকেই নিমন্ত্রণ জানাচ্ছি, আপনারা অষ্টমীর দিন আসবেন। এবং যেহেতু এটা 75 বছর, আমরা সপ্তমীর দিন একটা বিশেষ ব্যবস্থা রেখেছি। সেই বিশেষ ব্যবস্থাতেও আপনাদের স্বাগত, অঞ্চলের সকল অধিবাসী বৃন্দদের আমরা স্বাগত নিমন্ত্রণ জানিয়ে রাখছি এখান থেকেই। আমি আরো দুটো তিনটে জিনিস একটু অ্যাড করব। সেটা হচ্ছে গিয়ে, আমি শুনছিলাম যে আপনাদের এই যে অনুষ্ঠানের যে বিভিন্ন পর্বগুলো, সেই পর্বতে বিভিন্ন সম্পাদকরা বলে গিয়েছেন ইতিমধ্যেই যে তারা বিভিন্ন অতি তহবিল একটা সমস্যা। অবশ্যই দুর্গাপুজো করার ক্ষেত্রে তহবিল অবশ্যই একটা ফ্যাক্টর। সেই তহবিল যাতে ঠিকঠাক মতন হয়, তারা ঠিক সেই মতন প্ল্যানিং করেছিলেন বলে আজকে আমরা 75 বছরের পুজোটা করতে পারছি। কিন্তু এই পুজোটা করতে করতেও বেশ কিছু নাম আমাদের সঙ্গে জড়িয়ে গেছে। যেমন আপনাকে বলি, আমরা 2007-এ মোহনবাসী রুদ্রপালের কাছ থেকে ঠাকুর নিয়ে এসেছিলাম।
এবং যেদিনকে প্রথম দেবাশিসদার সঙ্গে স্টুডিওতে প্রদীপ রুদ্রপালের, ওনার সুযোগ্য সন্তান প্রদীপ রুদ্রপালের সঙ্গে দেখা করতে যাই, উনি বললো যে, দেবাশিসদা গিয়েই বললো যে, দেখুন আমরা অত্যন্ত ছোট পুজো কমিটি, আমরা আপনাদের কাছে মানে আপনাদের নামগুলো আমাদের কাছে ঠিক ভগবানের মতন মনে হয় দুর্গাপুজোর ক্ষেত্রে। তো ধরাছোঁয়ার বাইরেই মনে হয় আর কি। তো এমন কিছু একটা ছোঁয়া দিন যাতে আমরা যে বলতে পারি যে এটা মোহনবাসী রুদ্রপালের তৈরি ঠাকুর। তো এটা শুনেই প্রথমেই প্রদীপ রুদ্রপাল বললেন যে, ঠিক আছে, আমি বুঝে গেছি দেবাশিসদা কি করতে হবে। তারপরে দীর্ঘ বেশ কিছুদিন আমাদের সঙ্গে প্রদীপ রুদ্রপালের যোগাযোগ নেই, উনি কাজ করছেন। মাঝখানে বললাম যে আমরা কি একবার দেখতে আসবো, বলে না না, একদম দেখতে আসার দরকার নেই, একদম লাস্ট দিন যেদিনকে ডেলিভারি যাবেন সেদিনকে দেখতে আসবেন, ঠাকুরের মাপটা আমি বলে দিলাম। ঠাকুরের মাপ বলে দিলেন, ঠিক আছে। আমার একটা শর্ত আছে। কি? দেবাশিসদা এবং আমার মধ্যেই কমিউনিকেশন হচ্ছিল, কি শর্ত? ঠাকুরের পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা হবে সেটা কিন্তু কালো হতে হবে। আমি বললাম যে দেবাশিসদা কিছুতেই সে মানতে পারছে না, যে না না, এটা কি করে করবো, আমার ট্র্যাডিশনাল পুজো, আমার লাল শালুতে প্রত্যেক বছর আমার ঠাকুর ঘর তৈরি হয়, বলে না, এটা এবছর আমার জন্য তৈরি করতে হবে, বাকি দায়িত্বটা আমার। যাই হোক, অত বড় শিল্পী, উনি রেকমেন্ড করেছেন, সেই জিনিস তো আমি আর আপনাদের সামনে তো এখন বলে বোঝাতে পারছি না কি রোমাঞ্চ হচ্ছিল সেই সময়। যাই হোক, প্রথম দিন ঠাকুর নিয়ে আসতে গেলাম, ঠাকুরের মধ্যে গিয়ে দেখলাম ওনার মায়ের মাতৃ প্রতিমার যে বডি, সেই বডিতে যেরকম রং থাকে সেরকমই রয়েছে, কিন্তু সাজ পোশাক এবং যেগুলো রয়েছে পুরোটাই কালো রয়েছে। একটা টিউব কি দুটো টিউব জ্বলছিল, পুরোটা কালো রঙেরই দেখাচ্ছে। দেবাশিসদা গিয়ে বলছে যে, এটা করেছেন কি? বলছে, যেটা বানিয়ে দিয়েছি সেটা চুপচাপ নিয়ে গিয়ে প্যান্ডেলে বসিয়ে দিন, বাকি দায়িত্ব আমার। সাদা রঙের বড় লাইট লাগিয়ে দেবেন, বাকিটা আমার দায়িত্ব। আমরা সসম্মানে ঠাকুর নিয়ে আসলাম, প্যান্ডেলে বসালাম, সাদা লাইট লাগানো হলো। এবং চতুর্থীর দিন, আমাদের পঞ্চমীর দিন উদ্বোধন হয়, চতুর্থীর দিন যখন প্রথম নিখিলদা সে বছর আমাদের ইলেকট্রিকের কাজ করেছিল, নিখিলদা যখন প্রথম সাদা লাইটটা জ্বালালো আমাদের চোখের সামনে, দেখলাম যে পুরো কালো রঙের সাজসজ্জায় যে দুর্গা ঠাকুরের যে আবরণ ছিল সেটা পুরোটা সিলভারে কনভার্ট হয়ে গেল, ঝলমলিয়ে উঠলো যেন। আমি প্রথম 5 মিনিট কিছু বলতে পারিনি যে কি দেখছি। তারপরে 5 মিনিট পরে একটা মোহভঙ্গ হলো, যে তারপরে সবাই সে বছর বলেছিল যে না, সেই ছবি আজও ধরে রাখা আছে, কি জিনিস সেটা বোঝা যায়। সেই ছবি আজও আমাদের পুজো কমিটির অফিসে রাখা রয়েছে। তারপরে বলি আর একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে গিয়ে আমাদের তখন এর ইতিমধ্যেই আমাদের 2015 সালে আমাদের আর একটা বিষয় ভাবনা নিয়ে কাজ করেছিলাম, সেটার নাম ছিল শাকম্বরী। আমাদের বিশিষ্ট লোক নাকতলা অঞ্চলের শ্রীকৃষ্ণপ্রিয় দাশগুপ্ত মূল বিষয় ভাবনা করেছিল। সেই সময় নবপালের কাছ থেকে আমরা ঠাকুর এনেছিলাম, উনিও একটা অসাধারণ মূর্তি আমাদেরকে উপহার দিয়েছিলেন। নবপাল মানে বিখ্যাত কুমারটুলির শিল্পী, এখনো পর্যন্ত থিমের পুজো মূলত যারা করে তাদের কাছে নবপাল একটা মানে অত্যন্ত ভরসাযোগ্য নাম। একদম। তো এবছরও আমরা ট্র্যাডিশনাল পুজো করছি, আমাদের এবছরে ঠাকুরও নবপাল তৈরি করছেন। তো সেই সময় কৃষ্ণপ্রিয়দা শাকম্বরী যে বিষয় ভাবনা তুলে ধরেছিল এবং তার যে মূর্তি, সেটা অভিভূত করেছিল পুরো দর্শক। একেবারেই সকলের মানুষ কোঠে সেই মূর্তি রয়ে গেছে। তারপরে করতে 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 এই আজকে আমরা 75 বছর পালন করছি, কিন্তু ঠিক আজ থেকে 5 বছর আগে, জানি যে সামনে 75 বছর, তহবিলেও একটা ব্যাপার, সবকিছু সামলে রাখতে হবে, কিন্তু 70 বছরটাকেই বা কি করে ফেলে দিই। প্রথম কথা বলতে বলতে আমাদের বন্ধু বান্ধবের ব্যাচ যারা রয়েছে, মিটিং এ ঠিক হলো যে কি করা যায়। তো বললো যে এবছর ঠাকুরটার উপরে জোর দেওয়াটা খুব জরুরি। বললাম ঠিক আছে, 70-এ যখন আছে, সবাই মিলে ডিসিশন হলো, পুরো আমাদের বন্ধুদের যে 20-22 জনের যে ব্যাচটা, সবাই মিলে সিদ্ধান্ত নিল যে 70-এ সনাতন। আমাদের পুজোর ক্যাচলাইনই ছিল 70-এ সনাতন। সনাতন রুদ্রপালের ঠাকুর আমরা করেছিলাম 70 বছরে। সে মাতৃ প্রতিমা তো আপনাদের সামনে বিভিন্ন সমাজ মাধ্যমে রয়েছে, আপনারা দেখবেন।
কি অসাধারণ ঠাকুর যে তৈরি করেছিল, সত্যি তাই, চোখ ফিরানো সত্যি যায় না। তাই, আজও বলা যায় না। তো ঠিক আমরা অত্যন্ত মানে জান প্রাণ লাগিয়ে দিয়েছিলাম, বা এখনো আজকের দিনেও সেই একই রকম কমিটমেন্ট রয়েছে। যাই হোক, এবছরও সেরকমই হবে আমরা সেরকমই আশা করছি। এবছরও সেরকমই হবে। আপনাদের ঠিক আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেন প্রত্যেক বছর, একদম আপনি সচিন কাকু অলরেডি বলেছে এবছর পুজোর টাইমিংটা একটু ভোর ভোর পড়েছে। আপনারা সেভাবে একটু আমাদের যে নিমন্ত্রণ পত্র আপনাদের বাড়িতে ইতিমধ্যে নির্ঘণ্ট গেছে, যেটা রয়েছে, নিমন্ত্রণ পত্র এবং নির্ঘণ্ট এবং অনুষ্ঠান সূচি, এই তিনটে জিনিসই তো আমরা আপনাদের বাড়িতে রসিদ, চাঁদার রসিদের সঙ্গে পৌঁছে দিই। তো সেইখানে দেখে নেবেন, সেখানে পুরো ডিটেলিং দেওয়া রয়েছে। আপনারা সেই সময় মতন আসলে পরে আদিনাথতলাতে যাতে সর্বাঙ্গীন সুন্দরভাবে এই পুজোটার যে পালন করতে যা যা প্রয়োজন, সেই রিকোয়ারমেন্ট যদি আমি আপনাদের ব্যবস্থা করে রাখতে পারি, বা আমাদের টিম যদি আপনাদের জন্য ব্যবস্থা করে রাখতে পারে, সেটাই এখন আমাদের কাছে সব থেকে বড় বিষয়। একদম একটা জিনিস বলছি, এটা বলাটা মানে মনে হচ্ছে যে এই প্রসঙ্গেই বলা দরকার। মিলন কাকু আমাদের পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। মিলন কাকুর অবদান বিভিন্ন দশকের পর দশক, সম্পাদক হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু মিলন কাকুর অবদান কেউ এখনো পর্যন্ত অস্বীকার করতে পারেনি। ঠিক শ্রীমতী রেণু সেন, আমাদের সেন জেঠি, ওনার অবদান আমি আমাদের যে পুজোটা আজকে পুজো করছে, ওনার মানে বলতে পারেন যে ওনার লালিত্যে আমরা আমাদের বেড়ে ওঠা এবং এই পুজোর সঙ্গে যুক্ত হওয়া। স্বর্গীয় শ্রী যতীন্দ্রনাথ দাস, আমরা কেউ, আমরা এখনো, আপনি যতীন্দ্রনাথ দাস বললে পরে হয়তো কেউ আপনাকে রিকল করে বলতে পারবেন আচ্ছা ইনি, কিন্তু আপনি যদি আমাদের ব্যাচের মধ্যে কাউকে এসে বলেন যে আরে জানিস তো জেঠু এই কথাটা বলে গেছিল, মানে সঙ্গে সঙ্গে কোরিলেট হয়ে যায় যে সকলের জেঠু। বা এখন সেই জায়গাটাতে আমরা জয়দেব জেঠুকেও দেখি, শ্রী জয়দেব বর্মন মহাশয়। কিন্তু আমি একটা কথা একটু বলি, সেটা রাজা হয়তো বলতে পারছে না। আমি একজনকে জানি যিনি এখন পুজোর সাথে এত অঙ্গাঙ্গী ভাবে জড়িত আছে, রাজারই মা, আমরা কাকিমা বলি। তো ওনার অবদানও আমরা কিন্তু কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। যে অসীম মমতায় উনি বাচ্চাদেরকে ঘিরে রাখেন, পুজোকে ঘিরে রাখেন, সেটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয়। মানে যে কোনো আগামী প্রজন্ম ওনার কাছ থেকে শিখে নিতে পারে ঠিক পুজোটাকে কিভাবে আগলে রাখতে হয়। একদম, মানে আমি এটাতে আমরা আমরা কি বলবো, অত্যন্ত ভাগ্যবান যে আমরা এই ধরনের মানুষজনদের পাশে পেয়েছি একটা পুজো করার জন্য। একদম, মায়ের অবদান তো অবশ্যই বলতে হবে। যে প্রথম মানে এক হচ্ছে গিয়ে মিলন কাকু এই পুজোর সূত্র ধরেই পুজোর 5 দিন মিলন কাকুর আমার বাড়িতে যাতায়াত মানে লেগেই থাকতো। সেটা সামান্য শরবত থেকে শুরু করে একদম পুজো শেষ হওয়া পর্যন্ত। মানে এই জিনিসটা দেখতে দেখতে আমাদের মধ্যে এখনো এই সেন্সটাই ডেভেলপ করে যে পাড়ার পুজো, আমার বাড়ি থেকে একজন পাড়ার সিনিয়র এসছেন এবং যিনি এই পুজোটাকে ধরে রেখেছেন, তিনি আমাদের কাছে কিছু বিশেষ ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, মানে পুজো সংক্রান্ত ব্যাপারে। তো তাকে সর্বতোভাবে সাহায্য করাটা আমাদের প্রধান দায়িত্বের মধ্যে পড়ে। সেই দায়িত্ববোধ আমি প্রথম দেখেছিলাম মায়ের মধ্যে। মা পরবর্তীকালে মিলন কাকু যখন মারা যায়, সেই সময় একটা বড় শূন্য জায়গা তৈরি। আমরাও খুব টেনশন, তখন আমরাও বেশ কিছুটা ছোট। আমরা প্রথমে ডিসাইড করলাম যে এই যে পুজোটাতে মিলন কাকু যেভাবে পারফর্ম করায়, তো কি হবে এই জায়গাটা। তখন আমি দেখলাম মা এগিয়ে আসলো এবং আরেকজন যিনি এগিয়ে আসলো সেটা হচ্ছে কি আমারই বন্ধু শ্রী সায়ন্তন ব্যানার্জি সন্টি। এই মিলন কাকুর পরবর্তী অধ্যায়ে পরে মিলন কাকু প্রায় দীর্ঘদিন হয়েছে মারা গেছেন, কিন্তু পুজোর যে কন্টিনিউয়েশন, সেই কন্টিনিউয়েশন বা যে আচার মিলন কাকু এখানে প্রচলন করে গেছিলেন, সেই আচারের যে ধরে রাখার যে মানসিকতা, এ শুধুমাত্র সন্টি এবং আমার মা শ্রীমতী হাসিরানী দাস এনারা ধরে রেখেছেন। এবং তার সঙ্গে যাদের নাম না বললেই নয়, দীর্ঘ বেশ কিছু বছর ধরে শ্রীমতী মঞ্জু গোয়েঙ্কা, উনি শ্রী পিঙ্কু চক্রবর্তী, এনারা ভোগের বিষয়টা পুরোটা হ্যান্ডেল করেন, যার জন্য আলাদা করে আমাদের কোনো বেগ পেতে হয় না। পুজোর দিন আরো ছোট ছোট আমাদের ভাই বোন যারা রয়েছে পাড়ার, মূলত যেমন ধরুন শুভ, অঙ্কিতা, রিয়া, এরা পুজোর সময় উপস্থিত থাকেন।
আহ, রিয়া তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের সাংস্কৃতিক মঞ্চের ক্ষেত্রে। রিয়া শুধু নয়, রিয়া, অঙ্কিতা, ওরা এরা দুজনেই সকলে এবছরের দুজনেই সাংস্কৃতিক সম্পাদক। তো অত্যন্ত সুচারুরূপে এই জিনিসটা এখনো পর্যন্ত সেই আচার ধরে রাখতে পেরেছি শুধুমাত্র এদের অবদানের জন্য। একেবারেই একেবারে। এবং পুজোর দিন ওই সময়টাতে রিয়ার বাবার কথাও বলতে হবে, একদম। লালুদাও লালুদার এইখানটাতে। কথা বলতে গেলে পরে লালুদা, আমি বলি মানে রবীন্দ্রনাথ দাস, লালুদা আমাদের বিশ্বকাকুদের সময় মানে বিশ্বজিৎ দাস এবং বিশ্বজিৎ চক্রবর্তী এবং রবীন্দ্রনাথ দাস, এই দুজনে কিন্তু দীর্ঘদিনের সম্পাদক আমাদের, দু তিন বছর 4 বছরের সম্পাদক। তো একটা মানে ওনাদেরও পুজো কিভাবে পরিচালনা করতে হয় সেই যথেষ্ট ওনাদের অভিজ্ঞতা রয়েছে। আমি আরেকজনের কথা না বলেই পারছি না, সেটা হচ্ছে গিয়ে শ্রীযুক্ত সজল চৌধুরী। ওনাকেও আমরা মিস করছি এখনো। সজল জেঠুকে যদি আমি পারি, আমি বিশেষভাবে ওনাকে একটা আবেদন এখনই এর মধ্যে দিকেই বলছি, সজল জেঠু যদি তুমি এই আমাদের এই সাক্ষাৎকার দেখো, তোমার একটা সাক্ষাৎকার আমরা কিন্তু এক্সপেক্ট করছি। একেবারে সজলদাকে বাদ দেওয়া যায় না, বাদ দেওয়া যাবে না। দেবাশিস সেনগুপ্ত, পিঙ্কু চক্রবর্তী, তনয় ঘোষ। আমি আরেকটা জিনিস আমার মনে পড়ছে, 2005 সাল আমাদের কুমারানুল্লুরের দুর্গা মন্দির তৈরি হবে। তো বাবুদা সে বছর মূলত আমাদের কাছে ফান্ড তো সেরকম বিশাল ফান্ড কিছু থাকে না, তবে পাড়ার সিনিয়ররা উদ্যোগ নিয়েছে এবং আমাদেরকে সর্বতোভাবে সাহায্য করছে এবং পেছন থেকে একটা সাপোর্টও করছে, তোরা কর, আমরা সঙ্গে আছি, প্যান্ডেলটা বানা, তোরা কিরকম ভাবে কি বানাতে চাইছিস। তো কুমারানুল্লুরের দুর্গা মন্দির আমরা সে বছর কনসেপচুয়ালাইজ করেছিল বাবুদা। তো সেখানে বাবুদা পুরুলিয়া থেকে টালির অর্ডার দিয়েছিল এবং পুরুলিয়া থেকে প্রায় 17,000 টালি, যে গ্লাস টালি হয় সেই গ্লাস টালি, 17,000 গ্লাস টালি এসেছিল। সে পুজোর সেই গ্লাস টালিকে সংগ্রহ করবে, সেই ছাই ফেলতে ভাঙা হলো বিশ্বকাকুর দ্বারস্থ আমরা বিশ্বজিৎ চক্রবর্তী, ওনাকে আমরা কনভিন্স করলাম। মনে পড়ছে উনি দায়িত্ব নিলেন যে হ্যাঁ ঠিক আছে, তোরা অর্ডার দিয়ে আমি পুরুলিয়া থেকে গিয়ে টালি নিয়ে আসবো। সেই টালি আদিনাথতলার মাঠে আসলো এবং দীর্ঘ 5 দিন যাবৎ সারা রাত ব্যাপী আমাদের যে এই যে কারেন্ট যে বর্তমান যে টিমটা কাজ করছে তারা পর্যায়ক্রমে, আমি প্রত্যেকদিনই ছিলাম, হ্যাঁ, সেই টালিতে রং 17,000 টালির মধ্যে আমাদেরকে বাবুদা বলে দিয়েছিল যে তার এর 50% টালি আমাদের উপরের ভাগে থাকবে এবং 50% টালি নিচে সেই টালিটাকে ধরে রাখার জন্য ব্যবহার হবে। তো 17,000 টালি যদি আমার আনা হয় তাহলে সেই হিসাবে দেখতে গেলে পরে 8,500 টালি রং করতে হবে। আমার মনে আছে যে এখানে আমরা দাঁড়িয়ে সেই টালি রং করে তারপরে সেই টালি মণ্ডপে লাগানো হয়েছিল এবং সে বছর কৃষ্ণনগর থেকে ঠাকুর এসেছিল। দীর্ঘ 2-3 বছর আমাদের কৃষ্ণনগর থেকে ঠাকুর এসেছিল। সেই টালি রং করে আবার কৃষ্ণনগরে আমরা গেছিলাম ঠাকুর আনতে এবং প্রবল বৃষ্টি পড়ছে, মনে আছে। ঠাকুর নিয়ে আসলাম, রাস্তায় প্রায় হাফ বেলা ঠাকুর দাঁড়িয়ে রয়েছে, নামাতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে। তো ফাইনালি যখন মণ্ডপটা যখন তৈরি হলো তখন মনে হলো যে একটা শান্তি। বানর সেনা সেতু বন্ধনের কাজ দীর্ঘদিন ধরে করে চলেছে। হ্যাঁ একদম। তো ভোগ একটা বড় ফ্যাক্টর আমাদের এখানে। ভোগ তৈরির ক্ষেত্রে আমাদের আমি দেখেছিলাম মুকুল কাকু, সোনা কাকু, এই দুজনের যে অবদান আমরা অস্বীকার করতে পারবো না। মুকুলদার কথা না বললেই নয়। মুকুল কাকু এবং সোনা কাকু এই দুজনে দীর্ঘদিন আমাদের, এখনো আমাদের পুজোর সঙ্গে একটা মেন্টাল সাপোর্ট যেভাবে দিয়ে রেখেছে, ভোলার নয় সহজে। এবং সোনা কাকুকে আমরা ওই এর আগে পুজো করেছিলাম, আমরা পেয়েওছিলাম। তো ঠিক আছে, এই অবধি থাকলো দীর্ঘ আলাপচারিতা, এর শেষ নেই। এত অভিজ্ঞতা এই অল্প বয়সে অর্জন করেছে, সেটা রাতের পর রাত বললেও বোধহয় শেষ হবে না। তো আপাতত এইটুকুনি থাক, এই উদ্দেশ্য থাক, এই আবেদন থাক মায়ের কাছে, সকলকে সুস্থ রেখো মা, আমাদের এই পুজো প্রাঙ্গণ যেন মহামিলন ক্ষেত্র হয়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। সকলে আসবেন পুজোতে। প্রত্যেক বছর যেভাবে আপনারা পার্টিসিপেট করেন, যেভাবে অংশগ্রহণ করেন বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন আচারে, সেই প্রত্যেকটা জায়গায় আপনাদের অংশগ্রহণ আমরা একান্তভাবে কামনা করছি। নমস্কার। নমস্কার।